আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরের সাথে আছে আমি খোরশেদা কাকলি। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 3 পার্বত্য জেলায় নতুন করে অবরোধের ডাক দিয়েছে যুব ছাত্র জনতা। তবে শিথিল করা হয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা রুটের অবরোধ। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। 144 ধারা বলবৎ রয়েছে। খাগড়াছড়ি সদর, গুইমারার প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। অবরোধের সমর্থনে কোনো মিছিল পিকেটিং দেখা যায়নি। শহর ও শহরতলির সড়কগুলো অনেকটা ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দূরপাল্লার সহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম ও ফেনী থেকে লংগদু, বাঘাইছড়ি, পানছড়ি সহ বিভিন্ন বাজারের কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ আটকে থাকায় ব্যবসা বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। 23 সেপ্টেম্বর রাতে এক স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের জেরে গত কয়েকদিন ধরে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছে। রোববার সংঘর্ষে 3 জন নিহত ও আহত হয় সেনা সদস্য সহ 13 জন। উদ্ভূত পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা এলাকায় 144 ধারা জারি করা হয়, যা বলবৎ আছে। এদিকে রাঙামাটি খাগড়াছড়ি, রাঙামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ আছে। এখন আমরা এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, প্রশাসন আমাদেরকে ছাড়তেছে না। আমাদের এখানে বিভিন্ন চারা আছে যেগুলো একদিনের বেশি ঠিক থাকে না। ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে দুর্গাপূজা যেন উৎসব মুখর না হয়, সেজন্যই খাগড়াছড়ির ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করেছে উল্লেখ করে তাদের অপতৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। অবাধ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission. ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির আগামী 14 অক্টোবর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এদিন ধার্য করেন। এর আগে ইনুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। গত বৃহস্পতিবার সুনির্দিষ্ট 8টি অপরাধে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিনই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এদিকে একই ট্রাইব্যুনালে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী মোহাম্মদ
আরমান হোসেন সাক্ষ্য দিচ্ছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর দ্বিতীয় দিনে তার সাক্ষ্য দিচ্ছেন। একটি কুচক্রী মহল আর স্বাধীনতা বিরোধীরা নির্বাচন ঠেকাতে চায় বলেই তারা পিআরের দাবি নিয়ে আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জামায়াত শিবির ক্যাডার ভিত্তিক রাজনীতি চালিয়ে গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যারা ৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সবসময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান, আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআরের অধীনে নির্বাচন হতে হবে। ২-৩টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। এই ধরনের উদ্ভট কথা, নিজেরা জিততে পারবে না সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। প্রশাসনিক ক্যাডারের মধ্যে আবার দলীয় ক্যাডার বসানোয় আমরা বিশ্বাসী নয়, কিন্তু যখন দেখি তারা খুঁজে খুঁজে কে ছাত্র জীবনে কি করেছে, আর এইভাবে দল যদি খোঁজ খবর রেখে যে এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে, এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান, তাহলে কখনোই আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এটা তো শেখ হাসিনারই চিন্তাধারার প্রতিফলন ঘটছে। অর্থাৎ মোহাম্মদ আলমগীর তিনি সাক্ষ্য দিচ্ছেন, এবং সাক্ষ্যে তিনি যে তথ্যটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তিনি তদন্তে যেসব তথ্যপত্র পেয়েছেন সেগুলো সেখানে উপস্থাপন করছেন। কখনো ভিডিও তথ্য, কখনো অডিও তথ্য, যেগুলি তিনি সংরক্ষণ করেছেন সেগুলি দেখাচ্ছেন। এবং আজকে যে নতুন বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে ৩,০৫,৩১১ রাউন্ড গুলি ছুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর শুধু ঢাকাতেই ৯৫,৩১৩ রাউন্ড তাজা বুলেট নিক্ষেপ করা হয়, এবং যেই বুলেটের বিদ্ধ হয়ে জুলাই আগস্ট আন্দোলনে এই ছাত্র জনতা হত্যা করা হয়েছিল। এছাড়া ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি এসে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের সাক্ষ্য এই মুহূর্তে কিন্তু বিরতি আছে, কালকে আবার শুরু হবে। আসলে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য জেরার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য জেরার কার্যক্রম শেষ হবে, তারপরে যুক্তিতর্ক উপস্থাপন হবে, এরপরই এই মামলার রায়ের জন্য একটি দিন ধার্য হবে, অথবা রায়ের জন্য তা অপেক্ষমান রাখতে পারেন। আর অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে অভিযোগ আমলে নিয়েছিল গত বৃহস্পতিবার, সেই মামলায় আজকে তাকে হাজির করা হলে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়, এবং অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করা হয়। তারপর ইনুকে এই ট্রাইব্যুনাল থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। তা আজকে এখন বিরতির পরে আবারও কিন্তু ট্রাইব্যুনাল 1-এ তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিবেন। অপরদিকে ট্রাইব্যুনাল 1-এ প্রথম যে শহীদ হয়েছিলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ, সেই মামলায় নবম সাক্ষী আজকে সাক্ষ্য দিচ্ছেন, তাকে এখন জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ এখন পর্যন্ত। কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সকাল ৮টা ১০ তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি কারাবন্দী ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তাকে গত বছরের সেপ্টেম্বর মাসে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাব। ব্রাহ্মণবাড়িয়া সহ ৩ জেলায় বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউশন লাইনের লিকেজ থেকে বছরে ৭০০ কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
গ্রাহকেরাও পাচ্ছেন না গ্যাস, সেই সাথে রয়েছে অবৈধ সংযোগের বিড়ম্বনা। বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকার লাইন থেকে এভাবে গ্যাস বের হচ্ছে। বহুদিন ধরেই এমন অবস্থা হলেও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের টনক নড়েনি। এতে অনেক এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো গ্যাস থাকছে না, সে সাথে যুক্ত হচ্ছে অবৈধ সংযোগ। গ্যাস না থাকার কারণে আমরা ঠিক টাইমে রান্না করতে পারতেছি না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারতেছি না। এই আমার গ্যাসের পাইপটা লিক, হ্যাঁ আল্লাহ না করুক একটা মেদ বাড়ি দিল, এই ডাইরেক্ট লাইন বন্ধ করা যাবে। লাইনটা মেরামত করে দিলে আমাদের জন্য উপকার, কারণ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। বিষয়টি গণমাধ্যমে আসার পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন বিতরণ বিভাগ গ্যাস লিকেজ শনাক্তকরণের উদ্যোগ গ্রহণ করে বাড়ি বাড়ি গিয়ে লিকেজ পরীক্ষা শুরু করেছে। এখন পর্যন্ত ৩৮৮টি সংযোগ পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ১৮৪টি সংযোগে লিকেজ ধরা পড়েছে। পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের কাজ চলছে। আমাদের যে ২০,০০০ গ্রাহক আছে, এখান থেকে আমাদের প্রতি মাসে প্রায় ৬.৫ কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। তো আমরা যদি এই লিকেজ মেরামত কাজ শেষ করতে পারি, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা প্রায় ৬.৫ কোটি টাকার মতো গ্যাস সেভ করতে পারবো বা অপচয় হতে রক্ষা করতে পারবো। গ্যাস অপচয় রোধের পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি গ্রাহকদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯ দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে শুল্ক স্টেশনের কার্যক্রম এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ৮ অক্টোবর থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।